ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2024-25 2024 এবং 25 পেজ নম্বর 549 এবং 550 সেট নম্বর 21 21 নম্বর সেটটি শুরু করছি। এ বি সি তিনজন মোট 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর এ বি সি যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। সি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? অর্থাৎ এ বি সি এর লভ্যাংশের অনুপাত কত? 50:100:150, তাহলে 1:3 অনুপাতটা হয়ে গেল, 1:2:3। ঠিক আছে, তাহলে সি এর নিয়োজিত অর্থ কত হবে? টোটাল অর্থ ছিল আমাদের 6,000 টাকা, 6,000 গুণিত সি এর লভ্যাংশের যে আনুপাতিক ভাগ হার সেটা হবে, অর্থাৎ 3/6 কাটাকাটি করলে আমাদের 3,000 টাকা হয়। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এর পরের অঙ্ক, x অনুপাত y ইকুয়াল টু 5:1 হলে x² - y² x² + y² এর মান কত হবে? অর্থাৎ x:y = 5/1 মানে x/y মানে হচ্ছে x/y = 5/1 হবে। অর্থাৎ দুটোকে বর্গ করে নেওয়া হয়েছে, বোথ সাইড বর্গ করলে কত হবে? x² / y² = 25/1, বর্গ করলে 5 বর্গ 25। ঠিক আছে, এমপ্লয়েজ দ্যাট, এখন আমরা কি করেছি, এটাকে ভাগযোগ করেছি। ঠিক আছে, এরপরে আমরা ভাগযোগ করে নিয়েছি। ঠিক আছে, ভাগযোগ মানে উপরটা বিয়োগ নিচেরটা যোগ, ডান দিকেরটা উপরটা বিয়োগ নিচেরটা যোগ, এটা হচ্ছে বিয়োগ বোর্ড। ঠিক আছে, তাহলে কত হয় না, x² - y² ডিভাইডেড বাই x² + y² ইকুয়াল টু 25 - 1 ডিভাইডেড বাই 25 + 1 মানে হচ্ছে কি 24/26, তাহলে কাটাকাটি করলে 12/13, অর্থাৎ অনুপাতটা হয়ে যাবে x² - y² x² + y² ইকুয়াল টু 12:13। ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং ওপি = 12 সেন্টিমিটার। বৃত্তের ভিতরে যে কোনো একটা বিন্দু পি আছে। ঠিক আছে, আর ওপি = 12 সেন্টিমিটার দেওয়া আছে, আর পি বিন্দুগামী যেটির খুব ন্যূনতম দৈর্ঘ্য কত? পি বিন্দুগামী যেটির ন্যূনতম দৈর্ঘ্য কত? অর্থাৎ এইটা ও থেকে পি এর দূরত্ব, না ও থেকে পি এর দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ পি বিন্দুগামী যে, অর্থাৎ এইটা, এই দূরত্বটা। ঠিক আছে, এটা বি নাম দিয়ে দেওয়া যাক। এখন ও এক্স ও ওয়াই ও এ কী বটে? ব্যাসার্ধ বটে, সুতরাং 13 সেন্টিমিটার ব্যাসার্ধটা দেওয়াই আছে। আর ওপি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, ওপি সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ এ ও পি থেকে পাই, এই ত্রিভুজটা এ ও পি থেকে কী পাই? এপি ও এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সম ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা মানে ওপির মান 13 জানি, 13² ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার মানে 169 ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস 144, বিয়োগ করে দিলে কত? 25। ঠিক আছে, বিয়োগ করে দিলে 25 হয়ে যাবে। ওকে, তাহলে এপি সমান কত? √25 মানে 5, অর্থাৎ এপির মান এই মানটা 5, তাহলে এই মানটা যদি 5 হয় তাহলে এই অঞ্চলটাও 5 হবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে যে হচ্ছে 5 × 2 = 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবিটাই হচ্ছে যে পি বিন্দুগামী, তাহলে এটার দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান নম্বর ডি। এরপরে আইভি অঙ্ক, 75 ডিগ্রি কোণে পূরক কোণের বৃত্তীয়মান, পূরক কোণ মানে এর 75 ডিগ্রি পূরক কোণটা কত? 180 - 75 মানে 105, তাহলে 105কে বৃত্তীয় মানে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ π/180 দিয়ে গুণ করেছি, π/180 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে কত হবে? কাটাকাটি করলে 7π/12, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক, ঠিক আছে, আয়তনের শঙ্কু কেটে নেওয়া হবে, তার আয়তন কত? যে আয়তনের শঙ্কুটা কেটে নেওয়া, অর্থাৎ শঙ্কুটা এটা, অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ কত হবে? আর মানে তাহলে এটাও তো ব্যাসার্ধ হবে আর, অর্থাৎ শঙ্কুটার উচ্চতা হয়ে গেল আর, অর্থাৎ 1/3 πr² × h, মানে আর তো আর এই আছে এবং এইচের জায়গাটা আর বসে যাবে, অর্থাৎ 1/3 πr³, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি। এরপরের অঙ্ক, যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x² হয় তবে প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল কে হয়, তবে xn এর মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা একটা ফর্মুলা জানি, x1 + x2 + x3 + xn, এই সংখ্যাগুলোর গড়টা দিয়েছিল x বার, মানে যোগ সমষ্টি কত হবে? x বার × n,
এক্স বার ইন্টু এন করে দিয়েছি, আর এটা এর আগের টার্মটা কত বটে না এক্স এন মাইনাস ওয়ান, সুতরাং এক্স এন মাইনাস ওয়ান লেখা হয়েছে, মানে এখান থেকে এত দূর মানটা জানি আমরা কে প্লাস এক্স এন ইকুয়াল টু এক্স বার ইন্টু এন। তাহলে কী হবে না এক্স এন ইকুয়াল টু এন ইন্টু এক্স বার মাইনাস কে, এটা ডান দিকে চলে গেল, অর্থাৎ এক্স এনের মান হয়ে যাবে এক্স এন এক্স বার মাইনাস কে, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক শূন্যস্থান পূরণ। R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে, 4 গুণ হবে কত বছরে, তার শূন্যস্থান ফিল আপ করতে হবে। P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 8 কত গুণ 8 গুণ 8 বছরে, অর্থাৎ তার জন্য 8 হয়েছে, এবং কত গুণ দ্বিগুণ হবে অর্থাৎ 2P, PP ক্যান্সেল, অর্থাৎ 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার T বছরে আমরা 4 গুণ ধরে নিয়েছি, অর্থাৎ 4 গুণ হবে, অর্থাৎ 4P, PP ক্যান্সেল, অর্থাৎ 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার T যা ছিল তাই সমান 4 টেকে লিখে 2 স্কোয়ার, আর 2 এর মান জানি আমরা 1 নম্বরে 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 8, তাহলে আর 8 এর সঙ্গে 2 পার্টটা ছিল 2, তাহলে 2টা গুণ করলে কত 8 দুগুণে 16, সুতরাং এখানে হয়ে যাবে T ইকুয়াল টু পার সমান করলে আমাদের 16, অর্থাৎ 16 বছর হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক এক্স 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি, 1 বাই এক্স সমানুপাতি হলে এক্স সমান কত হবে, 1 বাই এ ইজ টু 1 বাই বি ইকুয়াল টু 1 বাই সি ইজ টু 1 বাই এক্স। তাহলে সমানুপাতি সমান করেছি, তাহলে 1 বাই এ বাই 1 বাই বি ইকুয়াল টু 1 বাই সি বাই 1 বাই এক্স, তাহলে 1 বাই এ ইকুয়াল টু এক্স বাই সি ইমপ্লাইজ দ্যাট এ এক্স ইকুয়াল টু বিসি, এক্স সমান বিসি বাই এ, তাহলে বিসি বাই এ হয়ে যাবে, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে এটা বিসি বাই এ। এরপরের অঙ্ক দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিতে স্পর্শ করে যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের সংখ্যা এক্স সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা ওয়াই হয়, তবে এক্স মাইনাস ওয়াই এর মান কত, এটার মান কত হবে। তাহলে একটা বিন্দুতে স্পর্শ করছে সরল সাধারণ স্পর্শক বলতে ওই স্পর্শকের এক সাইডে দুটি বৃত্ত থাকবে, এরকম সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, অর্থাৎ আমাদের দুটি হবে সরল সাধারণ স্পর্শক, এ একটি হবে এবং এর নিচেরটা হবে সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। এইগুলো সরল সাধারণ স্পর্শক, তাহলে কত হলো এক্সের মান 2, এবং তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে স্পর্শকটার মানে দু সাইডে মানে বিপরীত দিকে, ঠিক আছে, দু সাইডেই বৃত্ত থাকবে, সেটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক এখানে একটাই অঙ্কন করা যাবে, সুতরাং ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, শূন্যস্থানে বসে যাবে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। এরপরে কোনো কোণের পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয় মান কত, অর্থাৎ 45 ডিগ্রির কোণটা পূরক কোণে 45ই হবে, তার বৃত্তীয় মান পাই বাই 180 দিয়ে মানে গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পাই বাই 4 হয়ে যাবে অ্যান্সার, পাই বাই 4 রেডিয়ান, ঠিক আছে, পাই বাই 4 রেডিয়ান। 5 একটি ঘনকের কোণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কোণের দৈর্ঘ্যের অনুপাত কত হয়, ঘনকের কোণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু এ অনুপাত √2 ইন্টু এ তলের যে কোনো কোণ, অর্থাৎ এ ক্যান্সেল √3 ইন্টু √2, এটা হয়ে যাবে অ্যান্সার √3 ইন্টু √2। 15 এর পরিবর্তে ডেশ সংখ্যাটি নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির তির্যক গড় যৌগিক গড় 1 বাড়বে, অর্থাৎ এদের যে আমরা যৌগিক গড়টা বের করি, তাহলে যৌগিক গড়টা কত হবে, সংখ্যাগুলো যোগ করেছি বাই 6 দিয়ে ভাগ করেছি সমান হচ্ছে 16, এবং এখন আমরা এক কাজ করছি, যদি এক যোগ করা হয় যৌগিক গড় বাড়ে সেক্ষেত্রে 17 হবে, এক বাড়ছে 17 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 15 পরিবর্তে কত নিয়েছি আমরা এক্স নিয়েছি, তাহলে 15 বাদ দিচ্ছি প্লাস এক্স করছি, তাহলে 96 ছিল যোগফলটা, তো সেখান থেকে 15 বাদ প্লাস এক্স বাই 6 ইকুয়াল টু 17, তাহলে এখান থেকে আমরা এটা বিয়োগ করলে 81 প্লাস এক্স সমান 102, এক্স সমান 102 মাইনাস 81 মানে 21, অর্থাৎ এর অ্যান্সার 21 আমাদেরকে 15 পরিবর্তে 21 নিতে হয়েছিল, ঠিক আছে, তবেই তার যৌগিক গড়টা 1 বাড়বে। ওকে, এর পরের অঙ্ক সত্য মিথ্যা। এ এবং বি এর মূলধনের অনুপাত হচ্ছে 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য হচ্ছে 10%। দেখা যাক এর লভ্যাংশ মানে মোট লভ্যাংশ যদি 1 টাকা হয়, ঠিক আছে, মোট লভ্যাংশ সমান 1 টাকা, তাহলে এর লভ্যাংশ x ইন্টু 11/20 মানে
আর মানে 11x/20 হবে। আর বি এর লভ্যাংশ হবে x × 9/20। লভ্যাংশের পার্থক্য তো বিয়োগ করলে হচ্ছে 2x/20 মানে x/10। ঠিক আছে, x টাকা ছিল প্রথমে লাভের পার্থক্য কত হলো x/20। 100 টাকায় কত হবে 100 গুণিত x/10 গুণিত 100/x, এক্সেস ক্যান্সেল, 10 × 100 বা 10 দিয়ে কাটাকাটি করলে অর্থাৎ 10%ই থাকছে, অর্থাৎ লভ্যাংশের পার্থক্য হচ্ছে 10%। এটা হচ্ছে সত্য হয়ে যাবে। এরপরে x, y এর সাথে ব্যস্ত ভেদে এবং y, z এর সাথে সরল ভেদে থাকলে x, z এর সাথে সরল ভেদে থাকবে। x, z এর সাথে দেখা যাক x ভেরিয়েশন মানে x, y ব্যস্ত ভেদে মানে x ভেরিয়েশন 1/z আর y ভেরিয়েশন x ভেরিয়েশন 1/y আর y ভেরিয়েশন 1/z। তাহলে x = k1 × 1/y আর y = k2 × 1/z। তাহলে এইখানটাতে y এর মানটা বসানো হয়েছে। y এর মানটা বসানো k1 × 1/k2/z, যেটা উপরে উঠে গেল k1/k2 × z মানে x ভেরিয়েশন z হয়ে যাবে, x ভেরিয়েশন z। এটা হচ্ছে সত্য। এর পরের অঙ্ক, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সমাদ্বিখণ্ডিত করে। এটা এই যে বহিস্থ কোনো একটা বিন্দু, এখানে এইভাবে স্পর্শক টানা হয়েছে দুটো, তাহলে কি হচ্ছে না সংযোগ রেখাংশ সমাদ্বিখণ্ডিত ওই মানে কেন্দ্রে এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ অন্তর্ভুক্ত কোণটাকে কি করছে না দুটি সমান ভাগে ভাগ করছে। ঠিক আছে, দুটি সমান ভাগে ভাগ করবে, এটা সত্য। এরপরে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ x + y sin থিটা এর বৃহত্তম মান 9 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে 7। তাহলে x এর মান 7 হবে, এটা সত্য না মিথ্যা? অর্থাৎ x + y sin থিটা এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে যদি sin থিটা = 0 হয়, অর্থাৎ sin থিটার মান 0 মানে y = 0 হবে। সুতরাং এর মানটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে, মানে সব থেকে ক্ষুদ্রতম, তার সাপেক্ষে x এর মানটা ক্ষুদ্রতম, অর্থাৎ গোটা মানটাই ক্ষুদ্রতম পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ x এর মানে ক্ষুদ্রতম মান হবে এই গোটাটার মান 7, অর্থাৎ x = 7 এর জন্য এর ক্ষুদ্রতম মানটা পাওয়া যাবে। সুতরাং এর x = 7 হবে, এটা সত্য হবে। ওকে, এরপরের অঙ্ক, এটা সত্য। কোন সমকোণী ত্রিভুজের সমকোণী চৌপলের কোণের সংখ্যা x, সমকোণী চৌপল কোণের সংখ্যা সবসময় 4টা হয়, কোণের সংখ্যা 4টা হবে। ঠিক আছে, এবং তলের সংখ্যা, তল কতগুলো হয়, তল হয়ে যায় 6টা, তল সংখ্যা হয় 6, তল সংখ্যা 6, মাত্রা সংখ্যা z, মাত্রা বলতে ধার সংখ্যা কত হয় 12 সংখ্যক ধার থাকে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন তাহলে x + y + z = 13 বলছে, তাহলে যোগ করে দেওয়া যায় কত 6 × 10 10 22 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বলছে 13, সুতরাং এটা ভুল আছে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অঙ্ক, সংখ্যাগুরু মান সমান 2 × মধ্যমা - 3 × যৌগিক কোণ। এটা 3 × মধ্যমা - 2 × যৌগিক কোণ হয়, 2 × মধ্যমা মিডিয়ান মাইনাস 3 × মধ্যমা মাইনাসে 2 × গড়টা হয়, যৌগিক গড়টা। ঠিক আছে, এই ফর্মুলাটা হয়, কিন্তু এখানে উল্টা দেওয়া আছে, সুতরাং এটা মিথ্যা হবে। 4 দাগের অঙ্কগুলো এবারে মার্ক 2 এর 4 দাগের অঙ্ক শুরু করছি। মার্ক 2 এর 4 দাগের অঙ্ক, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? তাহলে প্রথমে ধরি আসল সমান p টাকা, সুদ সমান p/16 টাকা, সময় t সমান হচ্ছে 1 বছর, সুদের হার r%, আয় সমান PTR/100, এখান থেকে সুদের হারটা পেয়ে যাব। সুতরাং p/16 = p × 1 × r/100। ঠিক আছে, p ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কত হয় আর গুণ করলে r × 16 = 100, না r = 100/16, তাহলে r এর মানটা পাওয়া গেল 100/16। এরপরে এখন আমাদের বলছে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। ঠিক আছে, 8 মাসে 690 টাকা, অর্থাৎ এখন আসল সমান 690 টাকা, সুদের হার r সমান 100/16, সময় t সমান 8/12 মানে 3/2 বছর, 2/3 বছর, আয় সমান PTR/100 মানে 690 গুণিত 2/3 × 100/16 মানে /100। এটা কাটাকাটি করলে আমাদের
690/3 × 8 মানে হচ্ছে 690/24, মানে এটাকে যদি আমরা ভাগ করে দেওয়া হয় তাহলে 28.75 হয়ে যাবে, 28.75। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুদ, এটা হবে অ্যান্সার। এর পরের অঙ্ক, বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে এক যন্ত্রের মূল্য 5 বছর পর প্রাথমিক মূল্যের মানে হাফ গুণ হয়, কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? ধরি প্রাথমিক মূল্য P টাকা, P × 1 - R/100 হোল টু দি পাওয়ার 5 = P/2। ঠিক আছে, এটা হচ্ছে কত গুণ বলেছে? প্রাথমিক মূল্যের P/2, মানে হচ্ছে হাফ গুণ বলেছিল, তার জন্য P/2 হবে। PP ক্যান্সেল, 1/1 - R/100 হোল টু দি পাওয়ার 5 = হাফ। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এবং কত বছরে বলছে তার 1/4 হবে, 1/4। তাহলে আমরা ধরে নিচ্ছি টি বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। P × 1 - R/100 হোল টু দি পাওয়ার T = 1/4 × P। PP ক্যান্সেল, তাহলে কত হবে? 1 - R/100 হোল টু দি পাওয়ার T = হাফ তার হোল স্কোয়ার। হাফের মান জানি 1 - R/100 হোল টু দি পাওয়ার 5 × 2 করে দিয়েছি, যেহেতু এটা 2 ছিল, ওখানে পাওয়ার 5 ছিল, 10, অর্থাৎ পাওয়ার সমান করলে T = 10 বছর, অর্থাৎ 10 বছর পরে তার প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, প্রাথমিক মূল্যের তার 1/4 গুণ হবে। ওকে, এরপরে এই অঙ্কটা একটু ডাউট লাগছে, তার জন্য করা হয়নি। ঠিক আছে, কেউ যদি পারো তো করে নেবে। এরপরের অঙ্কটা আছে আমাদের, x + √(x² - 9 = 9 হলে x - √(x² - 9 এর মান কত? ঠিক আছে, তাহলে x + √(x² - 9 = 9, তাহলে কী হবে? এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করেছি আমরা, অর্থাৎ x - √(x² - 9 দিয়ে মাইনাস টার্মটা দিয়ে উপর নিচে গুণ করেছি। তাহলে উপরটার ফর্মুলা কত হয়? a² - b² এর ফর্মুলা। উপরেরটার ফর্মুলা হয়ে যায় a + b × a - b আছে, তার জন্য হয়ে যাবে a² - b², এই ফর্মুলাটা হবে। ঠিক আছে, তাহলে উপরটা হয়ে গেল, তাহলে x² - 8 x² - 9, 9টা প্লাসও হয়ে যাবে, তাহলে x² ক্যান্সেল হবে, ডিভাইডেড বাই x - √(x² - 9 = 9, উপরে 9/x - √(x² - 9 = 9, 1/x - x² - 9 = 1, তাহলে x - √(x² - 9 = 1, এটা হয়ে যাবে অ্যান্সার। এর মানটা হয়ে যাবে মাইনাস, যদি থাকে সেক্ষেত্রে 1 হয়ে যাবে অ্যান্সারটা। এর পরের অঙ্ক, এই রম্বসের ক্ষেত্রে আমাদের এই বাহুটা দরকারই হবে না, কারণ এখানে আমার মনে হয় না প্রতিটি কোণের দৈর্ঘ্য সমান আছে, এটা ভুল আছে, তার জন্য এই টাইপের হয়েছে। এই পরিসীমা অর্থাৎ বাহুটার কোনো কাজ করছে না। তাহলে এক কাজ করি, প্রতিটি কোণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি? 1/2 × বাহু দ্বয়ের গুণফল। 1/2 × বাহু দ্বয়ের গুণফল করলে তাহলে কত হয়েছে? 12 × 6 = 72 বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কর্ণ দুটো আলাদা আলাদা যদি হয় সেক্ষেত্রে আমার বাহুটা কাজ লাগবে, সেক্ষেত্রে অ্যান্সারটা আলাদা হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 72 বর্গ সেন্টিমিটার। এর পরের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তে AB বেস যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং ADC কোণটা হচ্ছে 110 ডিগ্রি এবং কোণ BOC এর মান কত হবে? অর্থাৎ AB হচ্ছে একটা বেস এবং ABCD হচ্ছে একটা, ABCD হয়ে গেল একটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণটা দেওয়া আছে 110 হলে বলছে এই কোণটা কত হবে? ওকে, এই কোণটা জিজ্ঞেস করেছে। তাহলে কী হচ্ছে, আমাদের একটা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হবে? পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটোর যোগফলটা কত হবে? 180 হবে। অর্থাৎ কোণ ABC সমান 180 মাইনাস এই 110টা বাদ দিয়ে নিয়েছি, মানে 70 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হচ্ছে ABC মানে হচ্ছে OBC। ঠিক আছে, ABC মানে হচ্ছে OBC। ওকে, তাহলে 70 ডিগ্রি পাওয়া গেল। আর এখন আমাদের OB এবং OC দুটো কী বটে? ব্যাসার্ধ বটে, তার জন্য কোণগুলো কী হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে কত হয়েছে? যেহেতু OC = OB, তাহলে কোণ OCB সমান 70 ডিগ্রি। তার ত্রিভুজ OBC থেকে পাই, ওই থেকে কী পাই? তিনটা কোণের সমষ্টি 180, 70 যোগ করলে মানে 180 মাইনাস 140 মানে কত? 40 ডিগ্রি হয়ে যাবে। কোণ BOC সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এর পরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এর কোণ ABC সমান কোণ DEF
এ বি বাই ডি সমান বিসি বাই ইএফ যখন ত্রিভুজ এ বিসি বাই এবং ত্রিভুজ বাই দিয়ে ত্রিভুজ ডিইএফ সমান 25/16 হয়, তাহলে বিসি সমান 10 এবং ইএফ কত হবে? এখন আমরা একটা ত্রিভুজের ফর্মুলা, সদৃশতার একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? না, এই যে সদৃশতা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশ এবং তাদের যে ক্ষেত্রফলের অনুপাতটা সমান অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হয়। সুতরাং এখানে লিখেছি এই যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। 25/16 সমান এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার, ঠিক আছে, সমান বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। মানগুলো জানা আছে, তাহলে এটার মান তো আমাদের দরকার নেই। কার মান দরকার? এইখানের মান থেকে দরকার হয়ে যাবে। তাহলে কী হবে? বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার সমান 25/16। তাহলে এখানে বিসির মান জানি 10 স্কোয়ার করা হয়েছে, আর গুণ করলে ইএফ স্কোয়ার ইন্টু 25 সমান 16 ইন্টু 100। কাটাকাটি করে দিয়েছে এখানে 4 16 64। তাহলে 64 হয়ে গেছে, মানে ইএফ সমান √64 সমান 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ইএফের মান হচ্ছে 8 সেন্টিমিটার। তারপরে একটা দেওয়া আছে, এটা প্রমাণটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি বলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে আমরা এই ত্রিভুজটা সমকোণী একটা ত্রিভুজ, যা সাইন থিটা সমান কত হয়? লম্ব বাই অতিভুজ এসি। কস থিটা সমান কত জানি? বিসি বাই এসি, মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মানে যোগ করে দিয়েছে এই দুটোকে। তাহলে এবি প্লাস এসি মানে এইটার সঙ্গে আমাদের এবি প্লাস বিসি, এই দুটো ক্ষুদ্রতম বাহু ছিল, এই ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফলটা বৃহত্তম বাহুর তুলনায় বড় হতে হবে। ছোট দুটি বাহুর সমষ্টি বড় বাহু থেকে বড়, সুতরাং এটা গোটাটা একের থেকে বড় হবে, ঠিক আছে। সুতরাং এটা গোটাটা একের থেকে বড়, সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 হয়ে যাবে। ওকে, এটা যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে গোটাটা একের থেকে বড় হচ্ছে, ঠিক আছে। এরপরের অঙ্ক, যদি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 1 হয় তবে কট অফ এ প্লাস বি এর মান কত? তো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার বি, এটা মাইনাস করলে কস স্কোয়ার বি হয়ে যায়। সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বি, অর্থাৎ সাইন ক্যান্সেল হচ্ছে, এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি মানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এখানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি বসে যাবে, ঠিক আছে। তাহলে কট অফ এ প্লাস বি সমান কট অফ 90 ডিগ্রি মানে হচ্ছে 0, এর অ্যান্সার হয়ে যাবে 0। কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাই তো। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের বেসের অনুপাত। ভূমিতলের বেস এইখানটা ভালো করে দেখতে হবে, বেসের অনুপাত মানে বেসার্ধ যদি আর হয় তাহলে বেসটা হচ্ছে 2r। ওকে, বেস হচ্ছে 2r, বেসটা হয়ে যাবে 2r। ধরি শঙ্কুর উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক এবং ব্যাসার্ধ r একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলে √17 গুণ করা হয়েছে, মানে ক্যান্সেল করলে l ইকুয়াল টু √17 ইন্টু r, বর্গ করছি l স্কোয়ার ইকুয়াল টু 17 ইন্টু r স্কোয়ার। তাহলে l এর মানে হচ্ছে l স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু r স্কোয়ার, h স্কোয়ার ইকুয়াল টু 17 ইন্টু r স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এখান থেকে h স্কোয়ার ইকুয়াল টু 17 r স্কোয়ার মানে h ইকুয়াল টু 4r। তাহলে এটাকে আমরা করতে পারি h/2r ইকুয়াল টু 2/r, আর গুণ করলে 4r ছিল, সুতরাং h ইজ টু 2r সমান 2:1, এটা হয়ে যাবে অ্যান্সার। 2r হচ্ছে বেস, ঠিক আছে। 11 দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% হ্রাস করা হয়েছে। ব্যাসার্ধটাও 50% কমানো হয়েছে এবং উচ্চতাও 50% কমানো হয়েছে। তাহলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা এক কাজ করি, ধরি চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা হচ্ছে h একক, আয়তন সমান πr² ইন্টু h ঘন একক। এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে ব্যাসার্ধ r মাইনাস r ইন্টু 50/100 মানে হচ্ছে 2r মাইনাস r/2 মানে হচ্ছে r/2। উচ্চতা h মাইনাস h ইন্টু 50/100 মানে হচ্ছে 2h মাইনাস h/2 মানে h/2। এক্ষেত্রে আয়তনটা কত হবে? πr² r বলতে r/2 আর h বলতে h/2। ওকে, h/2, তাহলে কত হয়? এর মানটা বসানো হচ্ছে π ইন্টু r²/4 ইন্টু h/2 মানে 4×2 = 8 মানে π/8 ইন্টু r² h। তাহলে আয়তন হ্রাস কত হচ্ছে? আগে ছিল πr² ইন্টু h মাইনাস 1/8 ইন্টু πr² h, তাহলে 8πr² h মাইনাস πr² ইন্টু h 7/8 πr² ইন্টু h ঘন একক। তাহলে শতকরা আয়তন হ্রাস কত হবে?
এখন যত আয়তনটা হ্রাস পেয়েছে সেইটা গুণিত 100 বাই আগে যত আয়তন ছিল, ঠিক আছে। তাহলে 100/8% সমান হচ্ছে 87.5 হয়ে যাবে। ওকে, এর পরের অঙ্ক 12 নম্বর দাগের অঙ্কটি, এটাই লাস্ট অঙ্ক। সামেশন i equal to 1 to 5 xi সমান 5, সামেশন i equal to 1 to 5 xi তার হোল স্কোয়ার equal to 14 হলে সামেশন i equal to 1 to 5 xi - 3 into 2xi এর মান কত? অর্থাৎ যার মান বের করতে বলেছে সেটা লেখা হয়েছে এবং এটা 5 পর্যন্ত রান করেছি। এখানে 1 বসানো হয়েছে, এখানে 1, তাহলে এটা হবে প্রথমেরটা। তারপর একটা 2 বসানো হয়েছে, এটা হবে। তারপর একটা ডট ডট করে 5 বসানো হয়েছে। তাহলে কি হবে? এবারে x1 2 into x1 স্কোয়ার গুণ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডাটাকে গুণ করে দেওয়া হয়েছে এবং দুটো কমন গেলে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট ডট x5 তার হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু x1 প্লাস x2 প্লাস ডট ডট x5 প্লাস দিয়ে আছে। এটার মানেটা কত জানিস? সমষ্টি আকার লিখলে সামেশন i equal to 1 to 5 xi তার হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু সামেশন i equal to 1 to 5 xi, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 14 মাইনাস 6 ইন্টু 5 মানে হচ্ছে 28 মাইনাস 30 মানে হচ্ছে -2। সুতরাং এর অ্যান্সারটা হয়ে যাবে -2। এইগুলো আমাদের 21 নম্বর সেটের কোশ্চেনগুলো সলভ করা হলো। পরের ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আলোচনা করব।